এটা তাহলে কবিতা শোনাই প্রথমে। জিহাদ হোক, এটা অনেকদিন আগের লেখা, প্রায় 2020 সালে লেখা, 2020 জানুয়ারিতে লেখা। পুরুষতন্ত্র নারী স্বাধীনতা অনেক হলো একঘেয়ে, একটু না হয় মানববাদের কথা বলি। পুরুষ নারী ধর্মাধর্ম সব চিনেছে ঠিক মতো, মনুষ্যত্ব শিখে মানববাদ খালি। ধর্ম নিয়ে দুই তরফে তরজা খুব, লোক দেখানো মুখোশ মিছিল মোমবাতির। বোদ্ধা সেজে কথার স্রোতে দিচ্ছি ডুব, সুজন সেজে পিঠ চাপড়াই প্রতিবাদীর। নিজের আখের বুঝতে গিয়ে হচ্ছি একা স্বার্থপর, বাইরে খেলায় মাতছি হচ্ছে ঘর খালি। বুঝছি না কোন সুতোর টানে দুলছি সবাই পুতুল নাচ, দিচ্ছি নিজের কবর চিতায় হাততালি। কোথাও তবু মনের কোণে বিদ্রোহী বীজ মৃদভেদী, নিজের মাঝেই বিবেক সুভাষ খুঁজছে রোজ। সেঁতিয়ে যাওয়া বারুদ থেকেই ঘটবে মহাবিস্ফোরণ, সলতে জ্বালার সঠিক আগুন করছি খোঁজ। এটুকুই। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমাদের এই অনুষ্ঠানের সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্যটা আপনারা জানেন। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে এমন একজন করে অতিথি থাকেন যিনি তার পেশাদার জীবন বজায় রাখার পাশাপাশি তার প্রফেশনের সমস্ত দায়িত্ব, সমস্ত কাজ সামলানোর পাশাপাশি তার ভালো লাগার কাজ, তার প্যাশনটাকেও কিন্তু বাঁচিয়ে রেখেছেন, চর্চায় রেখেছেন। এতক্ষণে আমাদের আজকের বিশেষ অতিথির সাথে একটা সুন্দর কবিতার মধ্যে দিয়ে আপনাদের সাথে পরিচয় হয়েই গেছে। তাও একবার আপনাদের সাথে আরও একবার ওনার পরিচয় করে দিচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ অতিথি সৌমেন মাইতি। নমস্কার। নমস্কার। ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। আমাদের এই অতিথির কিন্তু সবচেয়ে একদম আলাদা যে ব্যাপারটা, একটা বেশ দায়িত্বপূর্ণ গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, সেই দিকের সমস্ত দায়িত্ব সামলে, সমস্ত কাজ সামলে তিনি কিন্তু তার কাব্য চর্চাটাকে, তার লেখালেখির চর্চাটাকে দীর্ঘদিন ধরে বাঁচিয়ে রেখেছেন। তো এই যে এতখানি কাজ সামলে এতখানি লেখালেখির চর্চা করা, এতটা টাইম অ্যাডজাস্ট হয় কি করে? টাইম অ্যাডজাস্ট বলতে দেখুন, লেখালেখিটা মানে অ্যাকচুয়ালি আমাদের যেটা নেশা, যেটা শখ, সেটা আমরা কখনোই ছাড়তে পারি না। সেটা বিভিন্ন সময়ে, মানে যেটুকু সময় ফাঁকা থাকে সেই ফাঁকা সময়েই কিন্তু এটা হয়ে যায়। এবারে আমরা তো কেউ প্রফেশনালি লেখক বা লেখিকা নই, সেই হিসেবে দেখতে গেলে সময় নিয়ে লেখার ব্যাপারটা আমাদের নেইও। যেটুকু মনের ইচ্ছে লেখা হয় সেটুকুই, ওটাই চর্চায় রাখা, এর বেশি আর কিছু না। না, এই যে লেখালেখিটা বেশ লম্বা সময় ধরে চলছে, এটা শুরুটা কিভাবে হয়েছিল? এটার শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি বলতে গেলে আমার ছোটবেলার পড়ার নেশা ছিল, গল্প পড়ার নেশা ছিল, কবিতা পড়ার নেশা ছিল। সেই থেকেই একটু একটু সমস্ত বাঙালির মধ্যে এই রোমান্টিসিজমটা তো কাজ করে একটা সময় এসে, বিশেষত স্কুল কলেজ লাইফে এসে, যে একটু কবিতা লিখি, একটু কাউকে ইমপ্রেস করার চেষ্টা করি, সেভাবেই শুরু। তার পরবর্তীকালে বিশেষত কোভিড পূর্ব এবং কোভিডোত্তর সময়টাতে এই চর্চাটা আরও বেড়ে গেছিল। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমার যোগাযোগ ছিল, সেখানকার লেখক লেখিকাদের সঙ্গে যোগাযোগ হয়ে এই চর্চাটা বেড়েছিল। আর বাদবাকিটা তো নিজের ভালো লাগা তো আছেই। বই প্রকাশের বিষয়টা কতদূর চলছে? বই প্রকাশ, সে অর্থে বই প্রকাশ করার কথা কখনো ভেবে উঠিনি আমি। আমরা ঠিক কোভিডের আগে আমরা নিজেরা একটা পত্রিকা প্রকাশ শুরু করেছিলাম, একটা ছোট মানে লিটল ম্যাগ। তার সঙ্গে বইমেলাতে, কলকাতা বইমেলাতে আমরা একটা বই প্রকাশ করেছিলাম। আমাদের বইটার নাম ছিল, পত্রিকার নাম ছিল শব্দডানা। দুর্ভাগ্যবশত শব্দডানা একটিমাত্র এডিশন প্রকাশ হয়েছিল, তারপরেই কোভিড শুরু হয়েছে এবং কোভিডের পরে এই শব্দডানার সমস্ত পাখিরা উড়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। আর আমি যেহেতু স্বাস্থ্য দপ্তরে আছি, এই কোভিডের পরবর্তীকালে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এই বিষয়ে আর সময় দেওয়ার সময় হয়নি। আর বই প্রকাশের কথা এখনও সত্যি কথা বলতে সিরিয়াসলি সেরকম কিছু ভাবিনি। যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই ভাববো। নিজের লেখা ছাপার অক্ষরে দেখতে কার না ভালো লাগে।
এই এই প্রসঙ্গে দর্শকদের একটা কথা বলা জরুরি। এই যে শব্দদানার কথা এক্ষুনি উঠলো, এই শব্দদানা লিটল ম্যাগে কিন্তু মোটামুটি যে লেখক কবিরা ছিলেন তারা সবাই নিজেদের প্রফেশনাল লাইফটাকে একদিকে সামলে আর একদিকে কিন্তু লেখালেখিটা চালিয়ে একদম। যাচ্ছিলেন। মানে আশা করি অন্যান্য যারা লেখক ছিলেন তাদেরকেও আমরা আলাদা আলাদা এপিসোডে পাবো। তবে এই যে এতটা এনার্জি, একদিকে এতখানি কাজ সামলে এনার্জি বার করে আবার গিয়ে লেখালেখি করা, তো সেখান থেকে আবার একটা সময় লিটল ম্যাগেরও হয়েছে। তো কোথাও গিয়ে কি মনে হয় যে না, এতটা এনার্জি যখন আসছে আবার একটা ম্যাগাজিন পাবলিশ করা যেতে পারে? অবশ্যই, সেটা তো সবসময়ই মনে হয়, কারণ আমরাও চাই যে শব্দটাকে আবার নতুন করে নিয়ে আসি। শুধুমাত্র ওই আবার ইউনিফাইড হওয়ার জায়গাটুকু বাকি। ওই ইউনিফাইডটা যদি আমরা হতে পারি আবার কখনো, আবার শব্দটানা শুরু হবে, শব্দটানা আবার পাখা মেলবে, এটা প্রমিস করতে পারি আমি আজকে এখানে বসে। এবং আমরাও আশা রাখবো খুব তাড়াতাড়ি শব্দদানা আবার পাখা মেলুক। কারণ শব্দদানার সাথে যেটুকু আমার পরিচয় ঘটেছে দেখেছি খুব কোয়ালিটির লেখা থাকে। মানে বিশেষ করে যারা লেখালেখি সবে শুরু করছেন সেরম লোকজন যদি শব্দদানায় যোগ দিতেন তাদেরকেও কিন্তু শব্দদানা বেশ সুন্দর করে প্রিপেয়ার করে দিত। তো বেশ শব্দদানা, আশা রাখা যাক শব্দদানার সাথে আবার আমাদের দেখা হবে। আচ্ছা, এই যে লেখালেখি এতদিন হলো, মাঝখানে ম্যাগাজিনে, এই লেখালেখির জীবনে কোনো বিশেষ ব্যক্তি আছেন যার সংস্পর্শে এসে বেশ মনে হয়েছে না লেখালেখিটা আরেকটু বেটার হলো, বা তিনি আপনার সামনে একটা লেখালেখির একটা আলাদা অন্যরকম জগৎ খুলে দিলেন? এক্স্যাক্ট এরকম ভাবে আমি বলবো না। এরকম লেখালেখির জগতে লেখা শুরু করার আগে বা পরে আমার সঙ্গে লেখালেখির জগতের বহু লোকের পরিচয় হয়েছে এবং বহু লোকের কাছ থেকে ইন্সপিরেশনও পেয়েছি আমি। তার মধ্যে বলতে হয় আমাদের শব্দদানার আরেক রূপকার ডক্টর শুভাশিস চ্যাটার্জির কথা। ডক্টর শুভাশিস চ্যাটার্জি কিন্তু আমার লেখালেখির জায়গাটাকে উস্কে দেওয়ার ব্যাপারে একটা বড় অংশীদারিত্ব আছে ওনার। তো যাই হোক, কোভিড পরবর্তীকালে ওনার সঙ্গে যোগাযোগ দূরত্বটা অনেকটাই তৈরি হয়েছে। যদি আবার কখনো যোগাযোগ হয় আমরা সবাই মিলে হয়তো শব্দদানা আবার শুরু করতেও পারি। আর একজনের কথা না বললেই নয়, তিনি প্রখ্যাত লেখক একজন, মণিশঙ্কর মণি, একাডেমি পুরস্কার প্রাপ্ত, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত ওনার লোহার উপন্যাসের জন্য। তো ওনাকেও আমি খুব কাছ থেকে পেয়েছি এই শব্দদানার প্রকাশের সময়। উনিও কিন্তু আমাকে এই ইন্সপিরেশনটা জুগিয়েছেন যাতে আমি লেখালেখিটা অন্তত একদম বন্ধ করে না দিই। তো ওনার কাছ থেকে পাওয়া ইন্সপিরেশন আমার লেখালেখির জন্য অনেকটাই কাজে লাগে। বিশেষ কোনো ঘটনা যেটা প্রচণ্ডভাবে লেখালেখিকে এফেক্ট করেছিল বা বেশ ত্বরান্বিত করে দিয়েছিল, লেখার যে চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, ম্যাচুরিটিটা লেখার হচ্ছে সেটাকে? এরকম বিশেষ কোনো ঘটনার কথা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমার মনে হয় প্রত্যেক লেখক যারা কিছু না কিছু হলে লেখে, কবিতা লিখুন, গল্প লিখুন, যাই লিখুন না কেন, সেক্ষেত্রে ছোট ছোট ইভেন্ট, যেমন ধরুন কিছুদিন আগে বিতর্কিত বিষয় আরজি কর নিয়ে, আমি সেরকম কিছু বলবো না, কিন্তু আরজি করের বিষয়টাতেও বহু লোককে লেখার ইন্ধন জুগিয়েছে। আবার এমন অনেক ঘটনা আছে, যেমন ধরুন কোভিড পরবর্তীকালে কিন্তু বহু লেখক লেখিকা আছে যাদের কলম থেমে গেছে, দীর্ঘ সময়ের জন্য থেমে গেছে। সেটা আমার ক্ষেত্রেও হয়েছে এবং আমার পরিচিত অনেকের ক্ষেত্রেই হয়েছে। অল দে হ্যাভ গট সাম রাইটার্স ব্লক। তো এরকম ঘটনা ঘটতেই থাকে এবং এই প্রত্যেকটা ঘটনা কোনটা কখন কাকে ট্রিগার করবে এটা বলা খুব মুশকিল। সেই জন্য আমার পক্ষেও ব্যক্তিগতভাবে কোনো বিশেষ ঘটনা যেটা আমার লেখাকে ট্রিগার করেছে এটা বলতে পারা খুব কঠিন। কিন্তু তবে কিন্তু এই আলোচনা থেকে মোটামুটি একটা জিনিস বোঝা যাচ্ছে, সোসাইটির সমস্যা নিয়ে এই জনারটা বোধহয় আপনার লেখালেখির জন্য সবচেয়ে পছন্দের, সবথেকে পছন্দের এটা ঘটনা। জনারের কথা যখন উঠলই, পছন্দের বিষয়ের কথা যখন উঠলই, তখন আর একটা কবিতা না হয় আমরা শুনে ফেলি। আচ্ছা বেশ, আমাকে একটু 1 সেকেন্ড সময় দিন, আমি জাস্ট একবার দেখে নিই। ইয়েস, এই কবিতাটার নাম অধার্মিক। ধর্ম নিয়ে বড়াই করিস,
লড়াই করিস, মারিস, মরিস, বলতে পারিস কোথায় গেলে উত্তরটা নিখুঁত মেলে? ধর্মকথার সঠিক মানে ধর্ম কাকে বলে? ধর্ম তোদের কেমন ধারা, হিংসা দেশ আক্রোশে ভরা, মানুষেরই রক্তমাখা সৌধ ভাঙার ধুলায় ঢাকা, এই ধর্মের উৎস কোথায়, কোন বিধানে বলে? খুনোখুনির এমন নেশা, এই যে বন্য পশুর ভাষা, ভগবান বা আল্লাহ নিজেই শিখিয়েছে কি তোদের? বল দেখি এই ধর্মকথা কোন পৃষ্ঠায় আছে লেখা, কোরআন কিংবা বেদের? অসাধারণ একটা কবিতা, খুব ছোট্ট করে খুব সহজ ভাষার মধ্যে দিয়ে যেন আজকে দাঁড়িয়ে আমাদের যে সোশিও পলিটিক্যাল সিনারিও সেখানকার জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা বার্তা। তো এই জায়গা থেকে না একটা প্রশ্ন করতে খুব ইচ্ছা হচ্ছে। যেহেতু একজন লেখক হিসেবে বা একজন কবি হিসেবে আপনার কি মনে হয় যারা হাতে কলমটা তুলে নিচ্ছেন এই ধরনের বর্তমানে যে সামাজিক অবস্থা, সেখানে এই লেখকদের এবং কবিদের স্ট্যান্ডটা কি হওয়া উচিত? দেখুন, এটা আমার একটাই কথা বলবো আমি এটা সম্পর্কে, সেটা হচ্ছে চিরকালীন কথা এটা, যে পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড। একজন লেখক তার শব্দ দিয়ে যা করতে পারেন সেটা কিন্তু কোনো অস্ত্র দিয়ে করা সম্ভব নয়। এবং আমার মনে হয় যে লেখকদের, লেখক লেখিকা সবারই এটা নীতিগতভাবে দায়িত্ব থাকা উচিত যে সমাজের ভালোটা কিসে হয় সেটার জন্য আমি কলম ধরবো, কলমটা আমার তুলে নেব, অন্য কিছুর জন্য নয়। এটা আমার মনে হয়। এই টোটাল আলোচনাটার মধ্যে সোশ্যাল মিডিয়ার কথা বেশ কয়েকবার উঠেছে এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, সেখান থেকে গ্রুপ এডার কথাও উঠেছে। তো ইদানিংকালে মানে সোশ্যাল মিডিয়ায় চিরকালই লেখালেখি আছে এবং আমরা সোশ্যাল মিডিয়া থেকে অনেক উজ্জ্বল লেখকদের এবং কবিদেরকে উঠে আসতে দেখছি। মানে কলকাতা বইমেলার বোধহয় নতুন নাম যে কটা থাকে তারা সবাই প্রায় সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা। তো কোথাও গিয়ে কিন্তু স্টিল সোশ্যাল মিডিয়ায় লেখালেখিটা একটা কন্ট্রোভার্সি। সেটা কোথাও গিয়ে কপিরাইটের প্রপার ব্যবস্থা না থাকার দরুন অন্যের লেখা চুরি করা হোক, বা অনেক লেখক লেখিকাদের নিয়ে বেশ অন্যরকম কন্ট্রোভার্সি হোক, তারা তাদের সেই ফেমটাকে ইউজ করে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করছেন এরকম হোক। তো এই জায়গা থেকে একজন লেখক হিসেবে সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার কি স্ট্যান্ড? দেখুন, আমি এখানে একটাই কথা বলতে পারি যে যে কোনো জিনিসেরই ইচ কয়েন হ্যাজ টু সাইডস, একটা হেড একটা টেল, এটা থাকতেই হবে, নাহলে কয়েন কয়েন হিসেবে চলবে না বাজারে। সেই রকমই প্রত্যেকটা জিনিসেরই ভালো খারাপ কিছু না কিছু থাকবে। সোশ্যাল মিডিয়ারও ভালো খারাপ আছে। আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব সেটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে ফ্রড শুধুমাত্র লেখালেখি দিয়েই যে হচ্ছে তা কিন্তু নয়। ফ্রড বলুন বা আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া বলুন, সব কিছুতেই হচ্ছে। বাট উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, এবং আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনটা নেব, কোনটা করব, কোনটা করব না। তবে আমার মনে হয় যে লেখকদের অন্তত এই সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করে ফেম গেম না খেলাটাই উচিত, বা অন্য কোনো ধরনের ফ্রডে না যাওয়াটাই উচিত। কিন্তু যাচ্ছে অনেকেই, এটা তো কিছু করার নেই, আটকানোর উপায়ও নেই। না, বেশ সোসাইটি নিয়ে আলোচনা হলো, সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা হলো, এবং সোসাইটি সংক্রান্ত, সমাজ সংক্রান্ত, পলিটিক্স সংক্রান্ত কবিতাও আমরা শুনলাম। কিন্তু একদম শুরুতে যখন এই লেখালেখি শুরুর কথাটা শুরু হয়েছিল তখন কিন্তু বেশ মোটামুটি আমরা একটু আভাস পেয়েছিলাম যে রোমান্টিক কবিতা থাকলেও থাকতে পারে ঝুলিতে। তো সেরকম একটা কবিতা কি আমরা এখন শুনতে পাবো? আচ্ছা, হতেই পারে, কারণ একটু আমাকে হয়তো খুঁজতে হবে, কারণ রোমান্টিসিজম তো যে কোনো লেখালেখির শুরু, তো সেই হিসেবে রোমান্টিক কবিতা থাকবে না এটা তো হতেই পারে না। এটা খুব ছোট্ট একটা কবিতা শোনাই। এটা অনেকদিন আগের লেখা, 2018। হোলি। আমি শরৎ আকাশের রং চুরি করে রেখেছি, আমি পলাশ বনের প্রথম আগুন রং ছিনিয়ে নিয়েছি। গোধূলি আকাশের রং, শিশিরে ভেজা নরম ঘাসের রং, সব আমি রেখেছি গুছিয়ে। রঙের উৎসবে
তোমার হাতে সব রং তুলে দেব আমি, আমার রঙের ডালি শূন্য করে সে রঙে রাঙিও তুমি তোমার প্রিয়কে, আমি শুধু রাঙাবো তোমায় আমার অলীক স্বপ্নে হৃদয়ের রঙে। ব্যাস, এটুকুই। সুন্দর, অসাধারণ একটা কবিতা। তবে এই কবিতাটা কিন্তু আর একটা জিনিস প্রমাণ করে দিল, আমাদের আজকের অতিথি একদিকে যেমন একটা গুরুত্বপূর্ণ সরকারি দায়িত্ব সামলাচ্ছেন আর একদিকে লেখালেখি করছেন, তেমন লেখালেখির মধ্যেও কিন্তু আলাদা আলাদা জনারকে দুর্দান্তভাবে সামলাচ্ছেন, মানে সব দিক থেকে পুরোপুরি মাল্টিটাস্কিং ব্রেন। তো এই ব্রেনকে তো প্রচণ্ডভাবে অ্যাক্টিভ রাখতে হয় এত ধরনের লেখার চর্চা করতে, এবং অবশ্যই আর একটা গুরুত্বপূর্ণ কাজ সামলানোর পাশাপাশি। তো এই ব্রেনকে এইভাবে সজাগ রাখার কিছু টিপস যদি আমাদেরকেও দেওয়া যেত। আমি একটা জিনিসই মেনটেন করি, সেটা হচ্ছে সুইচ ওভার। যখন যেখানে তখন সেখানে, তার বাইরে গেলে ওই জায়গাটা আমি ভুলে যাই। এটুকু আমার ব্যক্তিগত সুইচ ওভার সিস্টেম, এবং এইটুকুতেই আমার ব্রেনকে যতটা সজাগ রাখা যায়, সতেজ রাখা যায়, সেটা আমি রাখি। এটা পুরোপুরি আলাদাই ক্ষমতা, আর সম্ভবত খুব কম মানুষের মধ্যে এই ক্ষমতাটা থাকে। যাই হোক, আজকে আড্ডা কিন্তু আমাদের জমে উঠেছে, আর এই যে আলাদা আলাদা জনারের কবিতা, আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা, এরকম এপিসোড তো সত্যি আলাদাই জমাট হয়ে ওঠে, আর আশা করি দর্শকদেরও এরকম এপিসোডটা একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে। আচ্ছা, তো এত কিছু আলোচনা হলো, লেখালেখি শুরু, লিটল ম্যাগাজিন, সেখান থেকে আবার আমরা একটু সমাজের রাজনীতিতে চলে গেলাম। এই সব কিছুর মাঝখানে একটা জিনিস জানতে ভীষণ কৌতূহল হচ্ছে, বলুন। বিভিন্ন সময় ব্যক্তিগত জীবন লেখাকে কতটা প্রভাবিত করেছে? ব্যক্তিগত জীবন লেখাকে তো প্রভাবিত করেই। ধরুন, প্রত্যেকটা মানুষের জীবনে কখনো না কখনো প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি, কিংবা কোনো হতাশা, অসাফল্য, সমস্ত কিছুই আসে। এই প্রত্যেকটা মোমেন্টে কিন্তু লেখার মোড় কিছুটা হলেও ঘোরে। যেমন বিভিন্ন সময়, মানে আমি শুধু কবিতা নয়, কবিতার বাইরে ছোটোখাটো গল্প লিখে থাকি, সেগুলো তো আর এখানে পড়ে শোনানো সম্ভব নয়, দ্যাট উইল টেক টাইম। তো সেই রকমই বিভিন্ন মুহূর্তের ক্ষেত্রে, যখন ধরুন খুব হতাশার মধ্যে কোনো কিছু সময় গেছিলাম আমি, সেই সময়ের যে লেখা, সেই সময়ের যে লেখাগুলো, সেগুলোর সঙ্গে বাকি সময়ের লেখা মেলালে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে দের ইজ সামথিং ইন মাই মাইন্ড যেটা চেঞ্জ হচ্ছে, একটা পরিবর্তন আনছে। তো এরকম ব্যক্তিগত জীবনের প্রত্যেকটা ঘটনাতেই কিছু না কিছু মোড় ঘুরেছে। তবে হ্যাঁ, এটা ঘটনা যে প্রেমের জন্য লেখা কিন্তু আমার পাল্টায়নি কখনো। না, কারণ লেখাটাই বোধহয় 1 নম্বর প্রেম, সেই জন্য কনস্ট্যান্ট থেকে গেছে সুন্দরভাবে। হ্যাঁ, এটা বলতে পারো, লেখাটা 1 নম্বর প্রেম, এই জন্যই কনস্ট্যান্ট থেকে গেছে সুন্দরভাবে। বেশ। আচ্ছা, এই যে ধরুন যারা সবে লেখালেখি শুরু করছে, একদম নতুন ছেলেমেয়েরা, এবং সোশ্যাল মিডিয়ায় টুকটাক লেখালেখি করছে, বন্ধু বান্ধব মিলে ম্যাগাজিন বার করছে, এইরকম ইয়াংস্টারদের জন্য এতখানি লম্বা পথ পেরিয়ে আসার পর আপনার কি বার্তা থাকবে? আমার একটাই বার্তা থাকবে, সেটা হচ্ছে আমার এক গুরু বলতেন, আমি একসময় গান শিখতাম যখন, তখন আমার এক গুরু বলতেন, সোনায় সোনা ফলে, প্রথমটা তালব্যস্য এবং পরেরটা দন্তস্য। মানে ইফ ইউ হিয়ার ইউ উইল গেট সামথিং অ্যাজ প্রাইসড অ্যাজ গোল্ড। তো সেরকম আমিও বলবো যে যত পড়বে তত লেখা কিন্তু শার্প হবে। আরেকটা বড় জিনিস যেটা আমি লক্ষ্য করেছি, আজকালকার মানে নতুন যারা লিখছেন তাদের অনেকের মধ্যেই নেই, নতুন কেন, যারা দীর্ঘদিনের প্রথিতযশা লেখক, সোশ্যাল মিডিয়ায় বলুন বা ম্যাগাজিনে বলুন, আমি এরকম বহু লোকের, আমি কারো নাম বলছি না, বহু লোকের সান্নিধ্যে এসেছি, যাদেরকে দেখেছি যারা সমালোচনা একদম নিতে পারেন না। কিন্তু আমি বলবো, যদি সমালোচনা নেওয়ার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই আপনি শিখবেন, আপনি নতুন কিছু জানবেন এবং আপনার উন্নতি হতে বাধ্য। সমালোচনাটাকে কখনো কাউন্টার করা উচিত না।
এটা আমার ব্যক্তিগত মতামত। একদম, আর সমালোচনা লেখককে আরো বেশি পোক্ত করে তোলে, মানে ঋদ্ধ লেখকের করে বলতে। যে কবজির জোরের পাশাপাশি যে মনের জোরটার দরকার হয়, সেটার পেছনে কিন্তু সমালোচকদেরই বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। একদম অবশ্যই। দেখুন, ওই সেই আমাকে সবকিছুর মধ্যে থেকে ভালোটা তুলে নিতে হবে, এমন অনেক সমালোচক আছেন যারা সমালোচনা করার উদ্দেশ্যে সমালোচনা করেন, কিন্তু এমন বহু সমালোচক আপনি পাবেন যারা আপনার সত্যিকারের খুঁতটা ধরিয়ে দিতে পারে। তা আপনাকে বেছে নিতে হবে কোন সমালোচনাটা আপনি নেবেন আর কোনটাকে আপনি ঝেড়ে ফেলে দেবেন। কিন্তু কখনোই সমালোচনার এগেনস্টে গিয়ে তার বিরুদ্ধে বিশাল কিছু অ্যাজিটেশন তৈরি করা, এটা আমি সমর্থন করি না, এটা সমর্থনযোগ্য নয়। ঠিকই, আর সত্যি শুধুমাত্র লেখালেখির ক্ষেত্রে নয়, যে কোনো ক্রিয়েটিভ কাজে, যে কোনো প্রফেশনাল কাজে এই বিষয়গুলো বোধহয় আমাদের সকলেরই মাথায় রাখা প্রচণ্ড জরুরি। যাই হোক, আজকের অতিথি, আমাদের আজকের বিশেষ অতিথিকে আরও একবার ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা জমজমাট এপিসোড, বেশ কথাবার্তা, আড্ডা বেশ জমে উঠেছিল, এবং আড্ডা এতটা জমে উঠলে সেই আড্ডাটা সচরাচর শেষ করতে ইচ্ছা হয় না, কিন্তু কি করা যাবে, সময় তো ধরা বাঁধা। তাই এপিসোডটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আরও একবার অনেক ধন্যবাদ, খুব সুন্দর একটা এপিসোড আমাদের উপহার দেওয়ার জন্য। আর এই যে এপিসোডের শেষে এইটুকু কথা আবারও বলবো, যে নিজের ভালো লাগার যে কাজ, নিজের ভালোবাসার যে কাজ, মনের জোরের সাথে যদি সেটাকে আঁকড়ে ধরে রাখা যায়, সেটাকে যদি টিকিয়ে রাখা যায়, দিনের শেষে কিন্তু সমস্ত ক্লান্তি সেটা দূর করে দিতে পারে, সেটা কিন্তু আমাদেরকে ভালো রাখে। যাই হোক, সবাই নিজের ভালোবাসার কাজ, নিজের ভালো লাগার কাজকে বাঁচিয়ে রাখুন, সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। নমস্কার।